দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ভ্যালি বীজ সংলাপে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। বীজ সংলাপে দেশের অর্থ বাণিজ্যের নানা বিষয় নিয়ে আলাপ করি আমরা। করোনা প্রেক্ষাপট চলছে, আজকের আলোচনাও করোনার ছোঁয়া রয়েছে। করোনাকালের ব্যবসা, আমাদের ব্যবসা বাণিজ্যের কী অবস্থা রয়েছে, যে প্যাকেজগুলো ঘোষণা করা হয়েছিল বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাজ পর্যন্ত কতটুকু পৌঁছলো কিংবা কতটুকু কার্যকর হয়েছে সেই বরাদ্দগুলো, এসব বিষয়ে আলোচনা হবে। এবং ক্ষুদ্র যে ব্যবসায়ীরা রয়েছেন তারা আবার এই করোনা প্রেক্ষাপট পার করে ফিরে আসতে পারবেন কিনা, তাদের ব্যবসায় হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, এইসব ব্যাপারগুলো আমাদের আলোচনায় আসবে। দুজন অতিথি রয়েছেন আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো সিপিডি, রয়েছেন জনাব হেলাল উদ্দিন, সাবেক সহসভাপতি বিসিসিআই। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি আলোচনায় আসবো তার আগে একটি রিপোর্ট রয়েছে, রিপোর্টটা একটু দেখব। দর্শক, পর্যটন শিল্পের বেহাল অবস্থা, পর্যটন শিল্পের কয়েক হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে, এ বিষয়ে একটি রিপোর্ট রয়েছে। এই রিপোর্টটি একটু দেখে নেব। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আধার বাংলাদেশ। পাহাড়ের নিস্তব্ধতা, গহীন অরণ্য, সমুদ্রের গর্জন বরাবরই টানে ভ্রমণ পিপাসুদের। প্রতি বছরই ঘুরতে আসেন অগণিত পর্যটক। তবে 2020 সাল একেবারেই অন্যরকম। করোনা মহামারী বাদ সেধেছে পর্যটকদের ভ্রমণে। ভয়াবহ ক্ষতির মুখে পর্যটন শিল্প। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবের হিসাবে অন্তত 40 লাখ পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবী জীবিকা নিয়ে রয়েছে অনিশ্চয়তায়। 3 মাসে 689 সদস্যের ক্ষতির হিসাব করেছে টোয়াব। পর্যটকদের বিদেশ থেকে বাংলাদেশে আসতে না পারায় আন্তঃমুখী ক্ষতি হয়েছে 186.25 কোটি টাকা। আর দেশের বাইরে যেতে না পারায় বহির্মুখী ক্ষতি হয়েছে 339.98 কোটি টাকা। এছাড়াও আভ্যন্তরীণ ক্ষতি, টিকিট বেচাকেনার ক্ষতি, অফিস ভাড়া, কর্মীদের বেতন ও অন্যান্য খাত মিলিয়ে 3 মাসের ক্ষতির পরিমাণ 1000 কোটি টাকার উপরে। জানুয়ারি টু ডিসেম্বর অবধি, দ্যাট মিনস 2020 পুরো বছরব্যাপী আমাদের ক্ষতির পরিমাণ হবে পর্যটন শিল্পে 5700 কোটি টাকা। কোরবানির ঈদের সময় অনেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, তাতেও খুব বেশি লাভের মুখ দেখেননি পর্যটন সংশ্লিষ্টরা। সহজ শর্তে 4.5% হারে ঋণের ব্যবস্থা করেছে। কোনো প্রতিষ্ঠান, কোনো অর্গানাইজেশন যদি ইচ্ছা করে তাহলে আমাদের সুনির্দিষ্ট কয়েকটা ব্যাংক থেকে এই টাকাটা কিন্তু গ্রহণ করতে পারে। ওই সুযোগটুকু আমরা গ্রহণ করতে পারি, এই পর্যন্ত কোনো মেম্বারই এনজয় করতে পারেনি। পর্যটন খাতের এই ক্ষতি কাটিয়ে উঠতে 2 বছরেরও বেশি সময় লেগে যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আঞ্চলিকভাবে আমাদের পার্শ্ববর্তী যে সকল দেশ আছে সেই দেশগুলোর সাথে সমন্বয় করে আমাদের পর্যটনটাকে বিকশিত করতে হবে। ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং এদের সাথে সমন্বয় করে আমরা যদি পর্যটনটাকে, বিদেশি টুরিস্টদেরকে আমরা সেখানে আমন্ত্রণ জানাতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশের পর্যটনকে একটা নতুন মাত্রা যোগ হতে পারে। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য অনুযায়ী পর্যটন শিল্পের অন্তত 5 কোটি মানুষ কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন। সরকারি ও বেসরকারি ক্ষেত্রের পর্যটন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই পর্যটন খাতকে আবারও চাঙ্গা করে তোলা সম্ভব বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। তবে করোনার এই মহামারী দ্রুত না গেলে এই পর্যটন শিল্পকে আগের অবস্থায় আনা খুব কঠিন হবে বলে মনে করছেন তারা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বৃহৎ একটি খাতের যে ক্ষতির পরিমাণ কিংবা যে অবস্থা সেটি জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা বিশ্বাস। আমি শুরুতেই, যেহেতু করোনাকালের ব্যবসা আজকের আলোচ্য বিষয়, আমি আলোচনায় যেতে চাই। আমি শুরুতেই জনাব হেলাল উদ্দিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। করোনাকালের ব্যবসার ক্ষতি কি পর্যায়ে রয়েছে, মাত্রায় এবং তার ধরনটি একটু যদি বলতেন, আপনার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে এসে, এই এতগুলো মাস পার করার পরে। ধন্যবাদ সজল। প্রথমত যদি আমি খুব মোটা দাগে বলতে চাই, তাহলে আমরা যে পরিসংখ্যান সবগুলো সেক্টর মিলে, বিশেষ করে এই পর্যটন থেকে শুরু করে যদি আমরা ভারী শিল্পগুলো বাদ দিই, সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 4,00,000 কোটি টাকা, অর্থাৎ আমাদের প্রায় বাজেটের সমপরিমাণ টাকা কিন্তু আমাদের এই মধ্যে লোকসান হয়েছে। এবং এই লোকসানের পথ অনেক লম্বা। এটা যে কবে শেষ হবে আমরা নিজেরও জানি না। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছেন। এখানে আপনি দেখবেন যারা রফতানি করেন, বিশেষ করে রফতানি খাতগুলো ওনারা কিন্তু টাকা পেয়েছেন এবং নিয়ে গেছেন।
আর অন্যান্য খাতগুলো একেবারেই পাচ্ছে না। তার মধ্যে এসএমই থেকে শুরু করে অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের তো পাওয়ার কোনো সুযোগই এই মুহূর্তে তৈরি হয়। এবং গতকালকে আমি দেখলাম যে আমাদের এসএমই ফাউন্ডেশনের এমডি সাহেব বলছিলেন যে এই পর্যন্ত এসএমই খাতে 250 কোটি টাকা মাত্র ঋণ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই যদি হয় আমাদের অবস্থা, তো সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে আসলে আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিনই কিন্তু আমরা আসলে এক ধরনের বিপদের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের মনে হচ্ছে। জি, এই বিপদের একটি অন্যতম সহায়ক কিংবা সহায়তার জন্য একটি বড় মাধ্যম আশার আলো হতে পারত সরকারের যে বরাদ্দকৃত প্রণোদনার যে কথাটি বলা হয়েছিল, কিন্তু এটি কতটুকু পৌঁছচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে, বিশেষ করে এর সঠিক ব্যবহার কি আমরা করলাম? আমি জনাব তৌফিকুল ইসলাম খান। না, এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে আমি মনে করি যে শুধুমাত্র যে প্রণোদনা কাঠামোটা আছে, এই প্রণোদনা কাঠামোটাই যে আমাদের ব্যবসায়ের পরিস্থিতিকে একটা মানে রিকভারির জায়গায় নিয়ে যাবে, এটা আমি মনে করি। এটার কারণ হলো যে এটা খুবই ঋণ নির্ভর ভাবে এই ব্যবসা করার যে কাঠামোটা আছে সেটা। দ্বিতীয়ত হলো যে ঋণও যা আছে এটা ওয়ার্কিং ক্যাপিটাল। এখন যদি বড় বিষয় হলো যে যদি এরকম হয় যে আপনার সামনে ব্যবসা আরো বাড়বে না বা আগের জায়গায় যাবে না, তাহলে আপনি ঋণ নিয়েও কিন্তু আরো অধিকতর অসুবিধার মধ্যে পড়বেন। ফলে এটা একটা বড় চিন্তা যারা আসলে ঋণ বিতরণ করছে, এটা এক। দ্বিতীয় হলো যেটা যে তারপরেও আমরা এই ব্যবসায়ীদের ভিতর তো যেটা হেলাল ভাই কিছুটা বলছিলেন, সেটা হলো যে সবচেয়ে সমস্যার ভিতরে আছেন হলো যারা ক্ষুদ্র ব্যবসায়ী। কারণ হলো যে ব্যাংকগুলোর যে এখন অবস্থা আছে তাতে তারা অধিকতর একটা ঝুঁকির ভিতরে ঋণ দিয়ে আরো তাদের যে দুর্বল অবস্থা এটাকে দুর্বলতর করতে যাবেন। সেই কারণেই যে ঋণের বলছেন যে দেওয়ার মাত্রাটা আসলে তারা কম, তারা খুবই সিলেক্টিভলি খুবই কনসাস হয়ে এটা দিচ্ছেন, খুবই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে। অনেকে এটা নিয়ে খুব একটা মানে উৎসাহ ব্যঞ্জক ভাবে যে এগিয়ে তা না। আর তৃতীয় যেটা আছে সেটা হলো যে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের ভেতরেও যারা আসলে আমাদের একটা বড় অংশই তো হলো যে যারা আসলে ইনফর্মাল সেক্টরের ভিতরে আছে, আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিতরে নাই। এখন তাদের কিন্তু অসুবিধাটা আরো বেশি। সেই যারা অপ্রতিষ্ঠানিক খাতের ভিতরে আছেন, যাদের আগে ক্রেডিট হিস্ট্রি নাই, তাদেরকে ঋণ পাওয়াটা কিন্তু আরো কঠিন হয়ে যাচ্ছে। ফলে একেবারে আমাদের ব্যবসায়িক কাঠামোর ভিতরেও যারা সবচাইতে প্রান্তিক, সবচাইতে যারা ক্ষুদ্র, তাদের অসুবিধাটাই কিন্তু বেশি। এখন এটা শুধুমাত্র একটা ঋণ নির্ভর জায়গা থেকে এটা করা যাবে বলে আমার মনে হয় না। আমাদের জন্য বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে যতক্ষণ পর্যন্ত আমাদের এই চাহিদা এবং সরবরাহ ব্যবস্থা এই দুটোর মধ্যে যদি আমরা উদ্দীপনা আনতে না পারি। এখন সরবরাহ ব্যবস্থাটা মোটামুটি চালু হয়েছে, কিন্তু চাহিদার যে আমার জায়গাটা আছে এইটা যতক্ষণ না পর্যন্ত আমাদের রিকভার করবে, আমরা পুরোনো জায়গায় ফেরত যেতে পারবো কিনা। আর সবশেষে যে বিষয়টি আমি লক্ষ্য করতে বলবো সেটা হলো যে খাত ভিত্তিক ভাবেও এটার কিন্তু সম্পর্কগুলো আমাদের বিশেষভাবে দেখা উচিত। কারণ সবগুলো খাতের ব্যবসায়ীর অবস্থা একই না। আপনারা যেমন পর্যটন খাতের কথা বললেন, একটি আমার ছোট খাটো যারা মুদির দোকান তারা যদি ব্যবসা চালিয়েও থাকেন, তারা হয়তো কিছুটা আগের জায়গায় ফেরত আসছেন, কিন্তু যারা পর্যটন খাতে আছেন এখন কিন্তু কেউ পর্যটনের জন্য অত খাঁটি স্বভাব যাবেন না এই পরিস্থিতি। জি, জনাব হেলাল উদ্দিন, এই যেটি একটি গবেষণার তথ্য যে 41% ক্ষুদ্র ব্যবসায়ী তারা আর তাদের পেশায় ফিরতে পারবেন না। আপনি যেহেতু একটি সংগঠনের নেতা, কি বিভিন্ন সময় তো আলাপ আলোচনা হচ্ছে আপনার যারা সংগঠনের সদস্যরা রয়েছেন কিংবা বাইরে আরো যারা রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী বলছি আমরা, কত ক্ষুদ্র এবং সেই পর্যন্ত পৌঁছানোর যে প্রণোদনা বলা হলো তার কোনো দিক নির্দেশনা ছিল কিনা, কিংবা ছিল না কেন, না থাকলে কেন পৌঁছানো সম্ভব হলো না তাদের পর্যন্ত? ধন্যবাদ সজল। প্রথমত হচ্ছে যে স্টিমুলাস প্যাকেজটি ঘোষণা করেছেন সেখানে 20,000 কোটি টাকা রাখা ছিল ক্ষুদ্র এবং এসএমই খাতকে কেন্দ্র করে, এবং পরবর্তী পর্যায়ে আরো ভাগ করে ওনারা বললেন, স্পেসিফাই করে বললেন যে অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য 20,000 কোটি টাকা রাখা। এবং অতি ব্যবসায়ীদের কথা যদি আমি শুরুতে বলতে শুরু করি, সেটা হচ্ছে অতি, যেটা তৌফিক ভাই বললেন ওনার সঙ্গে আমি একমত যে আসলে অতি ব্যবসায়ী, অতি ছোট ব্যবসায়ীদের যে সমস্যা হচ্ছে সেটা আমি বলছি। সেটা হচ্ছে আপনি এরা কিন্তু ওদের পুঁজির পরিমাণ কিন্তু হচ্ছে 15 থেকে 20,000 টাকা। অর্থাৎ এরা কারা? এরা হচ্ছে যারা চা বিক্রি করে, এরা যারা পান বিড়ি সিগারেট বিক্রি করে, এরা যারা বাদাম বিক্রি করে, এরা যারা ডাব বিক্রি করে, এরা যারা ফুটপাতে ফেরি করে বিক্রি করে, এরা যারা বিভিন্ন সময় দেখবেন যে ফেরিওয়ালারা বিভিন্ন
রাস্তাঘাটে বিক্রি করছে, এদের সংখ্যা যেটা আমরা বলছিলাম যে এরা ফর্মাল চ্যানেলের নাই, এরা ইনফর্মাল চ্যানেলের ব্যবসা করছে, ওদের কোনো ট্রেড লাইসেন্স নাই, ওদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট। ওরা কিন্তু ওদের যে পুঁজির পরিমাণটা ছিল 20 থেকে 15 থেকে 20 হাজার টাকা, এটা কিন্তু ওরা খেয়ে ফেলছে গত 2 মাসে সবকিছু বন্ধ থাকার পর। এখন তার সেই পুঁজিটা নাই, এখন তাকে কিন্তু কাজে ফিরিয়ে আনতে হবে। সেই কারণে আমরা বলছিলাম যে অতি দ্রুততম সময়ের মধ্যে যদি ওদেরকে এই ঋণ প্রণোদনা, যেটা রফিক ভাই বলেছেন ঋণ প্রণোদনা খুব বেশি, আমি মনে করছি যে ঋণ প্রণোদনা আমাদের এই মুহূর্তে অতি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে মানে অন্তত একটা দম ফেলার একটা জায়গা তৈরি করে দিবে। আচ্ছা, একটি বিষয়, অতি ক্ষুদ্র যারা, তাদের ট্রেড লাইসেন্স নেই কিংবা তাদের ফর্মাল চ্যানেলের বাইরে, তাদের কাছে পৌঁছানো কিছুটা হলেও কিছু ক্ষেত্রে হয়তো কঠিন হয়ে যেতে পারে, কিন্তু যারা ট্রেড লাইসেন্স রয়েছে কিন্তু অতি ক্ষুদ্র থেকে একটু উপর, যাদের পর্যন্ত পৌঁছানোটা সহজ, তাদের পর্যন্ত কি আমরা পৌঁছেছি হেলাল উদ্দিন? না, তারাও পাচ্ছে, তাদের কাছে আমরা বুঝতে পারিনি। শুধুমাত্র যারা রপ্তানিকৃত মানে পণ্যের সঙ্গে সম্পৃক্ত, ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, তারা ওনাদের টাকাটা হয়তোবা অলমোস্ট ওনারা নিয়েছেন। আর অন্যান্য সেক্টর খুব বেশি পাচ্ছে বলে আমার এই পর্যন্ত মানে আমি দেখি নাই। ইভেন দেন গত সপ্তাহে শুনলাম যে বাংলাদেশ ব্যাংকের মন্তব্য হচ্ছে যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কথা শুনছে না। আপনারা বুঝতেই পারছেন আসলে আমাদের অবস্থাটা কোথায়। এখন আমি যে ইনফর্মাল সেক্টরের কথা যেটা বলছিলাম সচল, একটু খেয়াল করেন আপনি, আমরা কিন্তু তাদেরকে একটা ফর্মাল চ্যানেলে নিয়ে আসতে চাই। এখন সেটা কিভাবে সম্ভব? আপনি যদি মনে করেন যে আমরা যদি ওদেরকে 50 টাকা করে আমরা যদি ট্রেড লাইসেন্সের ফি ধরতাম আর 50 টাকা করে যদি আমরা ব্যাংক অ্যাকাউন্ট করার সুযোগ করে দিতাম, তাহলে কিন্তু সবাই ফর্মাল চ্যানেলে চলে আসতে পারে এবং তাদের জামানতের জায়গাটা কিন্তু নিশ্চিত হতো। কারণ ব্যাংক তো জামানত ছাড়া টাকা দেবে না আপনাকে, এটি তো সত্য। আর এখানে বলা হচ্ছে যে টাকাটা দিচ্ছে সেটা ব্যাংকের ফান্ড থেকে দিচ্ছে, কিন্তু বেসিক্যালি সরকার এখানে অনেক টাকা দিচ্ছে, ব্যাপারটা ওইরকম না যেটা ব্যাংকাররা আমাদের বুঝিয়েছে। সেই ক্ষেত্রে যদি ব্যাংক টাকা দেয় তো তার নিরাপত্তা সে চাইবেই। সেই ক্ষেত্রে যেটা হতে পারতো যে যখনই সে ব্যাংক অ্যাকাউন্ট করবে একটা অতি ক্ষুদ্র ব্যবসায়ী, সে কিন্তু চেক বই পাবে। ধরেন সে 15,000 টাকা ঋণ নিল, 1 বছর পরে তাকে 17,000 টাকা ফেরত দিতে হবে। 17,000 টাকা যদি সে একটা পোস্টবুকের চেক তাকে জামানত হিসাবে দেয়, আপনি জানেন যে জমি জামার মানে কোলাটেরালের চাইতে চেকের কোলাটেরাল অনেক বেশি শক্তিশালী। পরপর 3টা যদি ডিজাইনার হয় চেক, সেই ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে কোর্টে গেলেই কিন্তু তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হবে। অর্থাৎ একটি চ্যানেলের জি পুরো বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্যে আসে এবং সবাই একটা হিসাবের মধ্যে আসে। জি, বড় প্রক্রিয়া না, একেবারে ছোট প্রক্রিয়া, শুধু করতে হবে আমাদের শুধু কাজটা শুরু করতে হবে। আমি তৌফিকুল ইসলাম খান আপনার কাছে আসবো, ছোট একটি বিরতি নিয়ে আসি। এই বিষয়ে আপনার তো কোনো মন্তব্য রয়েছে? আমি ছোট একটি বিরতি নিতে চাই, তার আগে ছোট একটি বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ইভ্যালি বিচ সংলাপে ফিরছে একটু পরেই। পর আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি বিচ সংলাপে। আমরা আলোচনা করছি করোনাকালের ব্যবসা প্রসঙ্গে। আমি তৌফিকুল ইসলাম খান এই পর্বে আপনার কাছে আসতে চাই। আমরা আসলে অভ্যন্তরীণভাবে মানুষের বলা, যেটি আমরা দেখছি যে পারচেজিং পাওয়ার, ক্রয় ক্ষমতা কমেছে, এটা বৈশ্বিকভাবেই, কিন্তু যে সংখ্যায় মানুষ আমরা দেখেছি একসময় ঢাকা শহরে প্রচুর ক্ষুদ্র ব্যবসায়ী যারা রাস্তার পাশে বিভিন্ন দোকান দিয়ে বসে ব্যবসা করতেন, অনেকে হারিয়ে গেছেন, অনেকে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় আছেন আমরা জানি না। এই জায়গাগুলোর মধ্যে আসলে তাদেরকে ফেরাবো কিভাবে আমরা? এই একদিকে ক্রয় ক্ষমতা কমেছে, মানুষ কিনছেন কম, অভ্যন্তরীণভাবে অর্থনৈতিক মানি সার্কুলেশন কম, অন্যদিকে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা হারিয়ে যাচ্ছেন, তাদেরও তো কিছুটা করতে হবে। আবার অনেক ক্ষেত্রে ভাগ হচ্ছে কাজ, কি বলবেন? না, এখানে 3টি জায়গা আছে। একটা হলো যে প্রথমত কিছু কিছু জায়গায় তো সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে আপনার যখন আপনি স্বাস্থ্য ঝুঁকির ভিতরে, অর্থাৎ আপনি হয়তো আগে মানে আমরা সাধারণভাবে হয়তো অনেকে মোড়ের দোকানে চা খেতাম, এই করোনা ভাইরাসের পরিস্থিতিতে এই কাপ ভালো করে ধোয়া হয় কিনা, এটা হয় কিনা, আমরা এই চা খাবো। তো হেলাল ভাই যে চা বিক্রেতার কথা বলছেন তার ব্যাপারে আমাদের সন্দেহ আছে। আপনি যদি আগে, এখন আমরা অনেক বেশি প্যাকেটজাত খাবারের দিকে যাচ্ছি, সবাই দেখবেন আপনি যে আমাদের চাহিদারও একটা অংশ এখন, আগে হয়তো আমরা ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে কিনতাম, এটা বড় ব্যবসায়ীর দিকে মানে গেছে। দ্বিতীয় হলো একটা যেটা কোথায় গেছে, একটা বড় অংশ হলো যে যখন কমে গেছে ঢাকা শহরের যে জীবন ধরনের মান, সেই জীবন ধরনের মানকে আর ধরে রাখতে না পেরে তারা হয় তাদের পরিবার পাঠিয়ে দিয়েছেন অথবা তারা সহ গ্রামে চলে গেছে। তো এই গ্রামে অন্তত তাদের থাকার জায়গাটা আছে, তো বাড়ি ভাড়াটা দিতে হচ্ছে। তো
স্কুল কলেজে যেহেতু নাই, একটা বড় কারণ হলো অনেকেই থাকেন যে এখানে স্কুলে টুলে পড়া, তারাও শিফট করে ফ্যামিলি শিফট করিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো সেই জায়গাটাতে একটা বড় ইয়ে হয়েছে। আর তৃতীয় জায়গা হলো যে সাধারণভাবেই যেটা আমি বলছি যে মানুষের আয় ক্ষমতা কমে গেছে, অনেক মানুষ চাকরি হারিয়েছেন, অনেক মানুষের আয় কমে গেছে, বেতন যাদের ছিল তাদেরও বেতনও কমে গেছে, এমনকি ফর্মাল সেক্টরেও আপনি যারা আমরা চাকরি আছে তাদেরও একটা বড় অংশ। আচ্ছা, এখানে এর মধ্যে আবার আমাদের মাথাপিছু আয় বেড়েছে, এই জায়গাটি নিয়ে একটু বিষয়টা একটু। না, জিডিপির আলোচনা ভিন্ন। হ্যাঁ, মাথাপিছু আয় বেড়েছে, ওটা তো আগের সময় ছিল, কিছুটা হয়তো গ্রোথ হবে। আসলে এটা 5.2% হয়েছে কিনা এই সময়, আসলেও এটা কয়েক মাসের তথ্য নিয়ে করা হয়েছে। যদি নর্মালি তো যখন প্রভিশনাল এস্টিমেট যেটা দেয়, প্রাথমিক প্রাক্কলন আমরা পাই, তখন তো 9 মাসের ডেটা আসে, তার মানে আসলে এটা মার্চ মাসের ডেটা হয়তো পর্যন্ত নিয়ে হয়তো তারা ব্যবহার করে। এবার তারা বেশি করেছেন, এটা কিন্তু পরিষ্কার ভাবে। জি, আপনি বিরতিতে যখন ছিলাম আমরা, আপনার সাথে আলোচনা হচ্ছিল, আপনি ডিমান্ড স্টিমুলেশনের কথা বলছিলেন। এটা আমি এটাই বলছি, বড় হলো যে আপনি অনেক ক্রেডিট দিলেন আমাকে, ধরেন আপনি একটা টাকা দিলেন, আমার কিছু নাই, এখন আমি একটা নিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আবার আমি একটা ব্যবসার ভিতরে ফিরলাম, সেটা যদি বিক্রি করতে না পারি তাহলে তো আমার এই টাকাও আমি তখন ফেরত দিত না, আমি আরো ঋণের ভিতরে কিন্তু পর্যদস্ত হব। এই জায়গা থেকে আমার তো যতক্ষণ পর্যন্ত চাহিদা না বাড়বে ততক্ষণ কিন্তু আমি একটা পারবো না। বাংলাদেশের এখন যেই করোনা পরিস্থিতিতে যেই অর্থনৈতিক নীতি নেওয়া হয়েছে, এটা অনেক বেশি ঋণ নির্ভর ভাবে নেওয়া হয়েছে। এখন ঋণ নির্ভরটা কাজ করে হলো যখন আপনার ব্যবসায়ীরা থাকেন, তারা কিছুটা এটাকে কাজে লাগাতে পারবে, তাদের হয়তো ওয়ার্কিং ক্যাপিটালটা তারা নিয়ে এটাকে কাজ করতে পারবে। কিন্তু সাধারণভাবে এটা তো মানে চাহিদাকে চাঙ্গা করার জন্য যথেষ্ট হবে না, কারণ চাহিদাকে যদি আপনার চাঙ্গা করতে হয় তখন কিন্তু অনেক দেশই যেটা করেছে সেটা হলো ফিসকাল স্টিমুলাস দিয়েছে, অর্থাৎ হলো রাজস্ব প্রণোদনা দেওয়া হয়। রাজস্বের অর্থ হলো যে আপনি বেশি খরচ করেন, সরকারি ব্যয় থেকে দেওয়া হয়, মানুষের হাতে টাকা দেওয়া হয় যেন তারা খরচ করতে পারে। হয় এটা আপনি কর্মসংস্থান তৈরি করেন সরকারি, সেটা আপনি বিভিন্ন অবকাঠামো তৈরি থেকে, গ্রামীণ অবকাঠামো থেকে শুরু করে আপনি বিভিন্ন ধরনের হয়তো ভাতা টাতা দেন। এমনকি আপনি মানে এখন এই যে ইউএসএ তে বড় কি হচ্ছে, ইউএসএ তো সবচেয়ে বড় ক্যাপিটালিস্ট ইকোনমি, এই ক্যাপিটালিস্ট ইকোনমিতে কিন্তু তারাও কিন্তু একটা আপনি দেখবেন যে বেসিক ইনকাম দেওয়ার চেষ্টা করছেন একটা মানুষকে। এখন কত মানুষকে দিবেন, কত দিবেন, এটা নিয়ে আলোচনা হচ্ছে। দিবেন না মানে তারা এক দফা দিয়েছেন, আর এক দফা তারা দিচ্ছেন না। সেই তুলনায় বাংলাদেশের যেই অর্থনীতিতে সাধারণ মানুষের আমরা যে টাকা দিয়েছি এটা যথেষ্ট না। আমরা খাদ্যদ্রব্য কিছু সাহায্য দিয়েছি, যে টাকা করে 2,500 টাকা, আমি আবারও এটা বলছি, 2,500 টাকা করে প্রতি ফ্যামিলিকে 2 মাসের লকডাউনের জন্য দেওয়া হয়েছে, তাও আমরা পুরোপুরি দিতে পারিনি, এটার ভিতরে অনেক সমস্যা। আর হলো আমার রাজস্ব আয়ও ছিল না, তো সেই কারণে আমি এটা খরচও করতে পারিনি। আমি আমার সরকারি ব্যয়ের ক্ষেত্রে যেই আমার মানে এক ধরনের বড় সড়ক দুর্নীতির আমরা চিত্র দেখলাম, এইটার কারণ কিন্তু আমার আর্থিক ক্ষমতা কমে গেছে। কারণ আর্থিক ক্ষমতা কমে যাওয়ার সাধারণ মানুষ টাকা দিতে পারে, দেশের ভিতরে যদি চাহিদা তৈরি করতে না পারি, শুধুমাত্র ঋণ দিতে পারবো না। ফলে যারা ঋণ ব্যাংকগুলো, এই ব্যাংকগুলো কিন্তু ঋণ দিতে যাচ্ছেন না, কারণ হলো যদি আপনি ঋণ দিয়ে আপনি ফেরত দিতে পারবেন কিনা তার শিওর না। তাদের জি জি, প্রণোদনার এই জায়গাটি যেহেতু ঋণ ভিত্তিক এবং ব্যাংকগুলোর মাধ্যমে আসছে, ব্যাংকগুলো তো তাদের ওই চিন্তা করেই, এই যে হেলালুদ্দিন যেটি বলছিলেন যে বড় ব্যবসায়ীদের কাছে বেশিরভাগ ঋণ চলে যাচ্ছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব একটা পাচ্ছেন না। আবার তো জি জনাব হেলালুদ্দিন, এই যে তৌফিকুল ইসলাম খান যেটি বলছিলেন যে ডিমান্ড ক্রিয়েশন কিংবা ডিমান্ড স্টিমুলেশন, এই ব্যাপারটি আমরা অভ্যন্তরীণভাবে এটিও খুব একটি তৈরি করতে পারছি না, মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, অন্যদিকে আবার ঋণ দেওয়ার ক্ষেত্রেও ক্ষুদ্র ব্যবসায়ীদের পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। সব মিলিয়ে একটি কঠিন পরিস্থিতি। কি বলবেন, এই পরিস্থিতিটিকে কি কঠিন বলবেন নাকি এখান থেকে বের হওয়া খুব সহজ বলে মনে হয়? কি বলবেন হেলালুদ্দিন? না, পরিস্থিতি তো অবভিয়াসলি কঠিন। তো সেই ক্ষেত্রে চাহিদার কথা যেটা আমাদের তৌফিক ভাই বললেন, আমাদের কিন্তু চাহিদা দিন দিন বাড়ছে, কমছে না। তো আমরা যদি ইতিমধ্যে আপনি লক্ষ্য করছেন যে আমরা একটা স্বাভাবিক অবস্থা দিকে যাচ্ছি, এখন দেখবেন যে আমরা করোনাকে কিন্তু আগের মতো ওরকম আর ভয় ভীতির মধ্যে নেই। আমি ভাবছি যে একটা মাস্ক লাগিয়ে আমি আমার কর্মস্থলে ফিরে যেতে পারছি এবং আমি কাজ করার চেষ্টা করছি। এখন আসলে দ্রুততম সময়ের মধ্যে যদি আমরা তাদেরকে এই পুঁজিটা দিতে পারতাম, পুঁজিটা দিলে কিন্তু যেমন আপনি ধরেন ডিমের দাম, আমরা যখন লকডাউনে ছিলাম তখন ডিম ছিল আপনার 400 450 টাকা শ, এখন কিন্তু সেটা বেড়ে 800 950 900 টাকাতে চলে গেছে, অর্থাৎ ডাবলের বেশি হয়ে গেছে। চাহিদা কিন্তু তখনই বাড়ে যখন আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। এখন ধরেন যেটা আগে মানে অফিয়ারে যেটা বললেন যে আমরা একটা দামি জামা কিনছি না বা দামি একটা পোশাক কিনছি,
করছি না, বাট এইটাও আমাদের সময় লাগবে, বাট আমাদের তৈরি তো হতে হবে। তৈরি হওয়ার জন্য আপনি সেম মনে করেন এখন আমাদের যে পণ্যগুলো বাজারে তৈরি হয় বা আমাদের এসএমই খাত থেকে যে পণ্যগুলো আসে সেগুলো কারা বিক্রি করে? সেগুলো কিন্তু ফেরিয়ালারা বিক্রি করে, সেগুলো কিন্তু ক্ষুদ্র দোকানিরা বিক্রি করে। তো ওনারা যদি পণ্য তৈরি করলেন কিন্তু এখানে আমরা বিক্রি করার জায়গা পেলাম না, তো সেক্ষেত্রে তো আপনি এটা চাহিদা পাবেন না। আমাকে পণ্যটা যদি বিক্রি করতে পারি সেক্ষেত্রে চাহিদার বিষয় আসবে। আপনি যেমন ধরেন এখন যারা ভ্যান গাড়িতে বিক্রি করছে তারা তাকে কদিন আগে আম বিক্রি করছে, এখন তো আম চলে গেছে, এখন তারা মাছ, আবার যখন মাছ চলে যাবে তারা হয়তো দেখলো অন্য কোনো শাকসবজি বিক্রি, অর্থাৎ তারা সিজনাল ফলের দিকে যাচ্ছে। এই যে পার্মানেন্ট যে ব্যবসা, যে উনি এই পার্মানেন্ট এই ব্যবসাটা করছেন বা করছিল, এটা কিন্তু এখন একেবারে দরিদ্র ব্যবসায়ীদের মধ্যে সেটা নেই। আরেকটি বিষয় যেটা অনলাইনে যেটা কিছু শুরু হয়েছে, অনলাইনে আপনি দেখবেন যে আমাদের কিছু শহর ভিত্তিক আরবান বেস যদি আমি ধরি, সেক্ষেত্রে দেখবেন যে কিছু লোকজন আমাদের ব্যবসায়ীরা কিছু অনলাইনে বেচাকেনি শুরু করেছে। কিন্তু একেবারে কম আমি বলবো না, কিন্তু যারা রুরাল এলাকায় আছে, যারা বেশি কষ্টে থাকে, তাদের কাছে স্মার্টফোনও নেই, তাদের কাছে ইন্টারনেটও নেই, তাদের কাছে এই সেবাটাও নেই। তো সেক্ষেত্রে ওরা কিভাবে সার্ভাইভ করবে? তো এই মুহূর্তে আমরা যে কথাগুলো বারবার বলছিলাম যে আসলে ক্ষুদ্র অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে যেটা তৌফিক ভাই বললেন যে টাকাটা পৌঁছে দিতে হবে, সেটা ঋণ দেন আর যদি আপনি এমনি আল্লাহর রাস্তায় দেন, যাই দেন আপনাকে দিতে হবে। আল্লাহর রাস্তায় দেওয়ার অর্থনীতি তো আমার দেশে তৈরি হয় নাই, যেটা আমেরিকাতে ইউরোপে যেটা হচ্ছে, আমার দেশে সেটা হয়তো বা পারবে না, কিন্তু টাকাটা তার হাতে দিতে হবে। যদি ঋণ প্রণোদনা হতো, এবং যে ঋণ প্রণোদনের কথা বলা হচ্ছে যে 9% ইন্টারেস্টে অতি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ঋণ প্রণোদনা দেওয়া যাবে না, এইটুকু ব্যাংকগুলো বলছে। যারা অতি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যারা ঋণ দেন, যেসব প্রতিষ্ঠানগুলো ব্র্যাক, আমাদের প্রশিক্ষা, আমাদের অন্য ব্যাংক যেগুলো আছে, গ্রামীণ ব্যাংক, এরা কিন্তু এখন আর ওই 9% ইন্টারেস্ট দিতে পারছে না। অর্থাৎ এখানে ছোট্ট একটা কারেকশনের বিষয় আছে। কারেকশনটা হচ্ছে এটা যে তাকে টাকাটা দিয়ে বলা যে ঠিক আছে তুমি যদি 12% নাও, কিন্তু তুমি এই টাকাগুলো আগামী 3 মাসের মধ্যে ডিসবার্সমেন্ট করবে, আদারওয়াইজ তোমার এই টাকাটা আবার গত ফেরত দিয়ে দিবে বা টাকাটা ওই জায়গায় থাকবে না। এই একটা এক ধরনের প্রেসার যদি ক্রিয়েট করা না যায়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলো টাকা দেবে না। কারণ ব্যাংকগুলো আমাদের যেভাবে গড়ে উঠছে, তারা কিছু মানে তারা অলওয়েজ প্রফিট মোটিভের উপরে তারা কাজ করে। এই জায়গাটা হচ্ছে বিষয়। জি, থাকুন আপনারা আমাদের সঙ্গে। আমি ছোট্ট একটি বিরতি নিতে চাই, আবারও ফিরছি। বিরতি থেকে ফিরে আমরা আরো আলোচনা করব। দর্শক, ইভ্যালি বীজ সংলাপে আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি বীজ সংলাপে। আমি এই পর্বে জনাব হেলাল উদ্দিন আপনার কাছে আসতে চাই। যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা টিকে থাকতে চাই। আমাদের অভ্যন্তরীণভাবে যারা ব্যবসা করতেন কিংবা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবাই টিকে থাকাটা সব থেকে জরুরি একটি বিষয়। আপনি বারবারই ঋণ সহায়তার কথা বলছিলেন, সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখছেন কিনা, যে ঋণ সহায়তা দিয়ে পাশে থাকার মতো? এখানে আমি প্রথমে বললাম না আপনাকে, প্রথমত সমস্যা যেটা হচ্ছে যে রাখা হয়েছে, টাকাগুলো রাখা হয়েছে, বলা হয়েছে, কিন্তু ব্যাংকগুলো দিচ্ছে না, অথবা দেওয়ার প্রক্রিয়া ওনারা খুঁজে পাচ্ছে না। এখন এই যে প্রক্রিয়াটা খুব কঠিন প্রক্রিয়া নাকি, এবং এইটা কিন্তু আজকে থেকে যদি আরো 1 মাস আগে দেওয়া যেত, তাহলে কিন্তু আজকে যেটা আমাদের তৌফিক ভাই বললেন যে চাহিদা তখনই থাকবে যখন পণ্যটা বাজারে থাকে। পণ্য বাজারে না থাকলে চাহিদা থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের পণ্যটাই বাজারে আমরা ওইভাবে নিয়ে আসতে পারছি না। আপনি এখনো দেখবেন যে যেসব অতি ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছিলেন, তারা কিন্তু খুবই দুরবস্থার মধ্যে, এই কারণে যেটা ওই যে এদের কিন্তু মূলত ব্যবসা বন্ধ। আর যেভাবে আপনি খেয়াল করেন, এখন দেখবেন যে হোটেলগুলো বন্ধ, এই যে যেগুলো খাবার দাবার হোটেল সেগুলো বন্ধ। আবার যেখানে টাকা পয়সা গিয়ে মানুষ খরচ করে, কক্সবাজার মতো একটি জায়গা, সমুদ্র সৈকত, সেখানে এগুলো বন্ধ। আর এইগুলো কিভাবে সরকার চালু করবে, কিভাবে? ইতিমধ্যে কিন্তু দেখেন, আমরা আমাদের প্রধানমন্ত্রী সবার আগে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আমাদের পরে যারা বাজারে এসেছেন, অর্থাৎ ইউরোপ আমেরিকার কথা, তারা কিন্তু সব খুলে দিচ্ছে। ইভেন তারা ফুটবল লিগ থেকে শুরু করে সবই তাদের দেশে চলছে। আমাদের পরে কিন্তু ওনারা সিদ্ধান্ত নিয়েছে যে না, সবকিছু ওপেন করে দিতে হবে। তো সেই জায়গায় আমাদের ওপেনের ব্যাপারে কিন্তু আমরা কিন্তু এখনো অনেক, আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে ডিলে করছি। আবার এই কক্সবাজার সৈকত থেকে শুরু করে হোটেল মডেলগুলো কিভাবে চলবে, সেগুলো নীতি নির্ধারণ হচ্ছে না। অর্থাৎ সমস্ত জায়গায় যদি আমরা কর্মটা আবার ফিরিয়ে দিতে না পারি, মানে ওদেরকে কাজে না লাগানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের সমস্যা আরো বাড়বে, আমাদের ক্ষতির পরিমাণ লম্বা হতে থাকবে, এবং একটা সময় দেখা গেল যে আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না। বাট
একটা সময় কিন্তু আমরা বুঝবো যে আসলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। পুরো বিষয়টা সামলে নেওয়া এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা কিন্তু 2 মাস আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পর্যায়ক্রমে খুলে দিতে হবে, যখন কোন পৃথিবীর কোন দেশই ওইরকম ভাবে সিদ্ধান্ত নেয় নাই, আমরা কিন্তু তখন সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের সরকার তখন সিদ্ধান্ত। আচ্ছা, অভ্যন্তরীণভাবে আমরা যদি সবকিছু শুরু করি, জি জনাব হেলালুদ্দিন, যখন আমরা যদি অভ্যন্তরীণভাবে সবকিছু শুরু করি তাহলে কি সেই জায়গাটি তৈরি হবে যেটি ডিমান্ড স্টিমুলেশনের কথা বলছিলেন তৌফিকুল ইসলাম, সেই জায়গাটা কি তৈরি হবে? আমার মনে হয় তৈরি হবে। এই কারণে বলছি, আমরা তো এক ধরনের বীরের জাতি। আমরা দেখেন প্রতি বছর আমাদের এখানে ঝড় তুফান, তারপরে বন্যা, এইবারই দেখেন না আমরা এই যে ঝড়টা যেটা করলাম আমপান গেল, তারপরে আমাদের আসলো করোনা, এরপরে এখন দীর্ঘতম বন্যা, এর মতো তো ঠিকই আছি আমরা। আপনি দেখেন একটি মানুষ না খেয়ে কষ্ট পাইনি কিন্তু এখন পর্যন্ত। জি, আমি শেষ পর্যায়ে একদম জি তৌফিকুল ইসলাম খান বাড়ে নাই, সব মিলে এটা আসলে একটা মিরাকেল জাতি আমরা। জি, আমরা খুব বেশি ভয় পাই না একদম। হেলালুদ্দিন, আমি একদম শেষ পর্যায়ে রয়েছি। তৌফিকুল ইসলাম খান, আপনি এই বিষয়টির সাথে একমত কিনা? আমরা না, আমি যেটা মনে করি সেটা হলো যে একটা তো হলো আমাদের করোনা পরিস্থিতি কতখানি নিয়ন্ত্রণে এসেছিল যখন করে দেওয়া হচ্ছিল, এটা নিয়ে একটা তো সন্দেহ আছে আমাদের নিঃসন্দেহে। তারপরে বড় যেটা বলছেন যে আমরা ঋণের জন্য হয়তো প্যাকেজ ঘোষণা করেছি, কিন্তু ঋণ তো সরকার সরাসরি নিজে দিবেন না, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিতরে দেওয়া হবে সেই প্রাতিষ্ঠানিক কাঠামো মানে ব্যাংকিং খাত আগের থেকেই দুর্বল জায়গায় ছিল, ফলে তারা এখন সাহসী বা বিরোধ সুযোগটা ব্যাংকিং খাতের জন্য কম। আর তৃতীয় জায়গা হলো আমাদের যেহেতু ইনফর্মাল সেক্টর অনেক বড়, যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা ব্যাংকিং খাতের সাথে যুক্ত না, এবং নতুন যারা উদ্যোক্তা আছেন তারা ব্যাংকিং খাতে যুক্ত না, তারা এটাকে পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের অসুবিধায় পড়ছেন। বড় ব্যবসায়ী যারা আছেন, যারা রপ্তানিমুখী শিল্পের সাথে আছেন, তাদের কে হয়তো ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যাপারে তারা সংযত আচরণ করছেন। এখন ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছেন তাদেরকে দেওয়ার জন্য তাহলে অন্যান্য যেই মেকানিজম গুলো আমাদের আছে, ক্ষুদ্র ঋণের যে প্রতিষ্ঠানগুলো আছে বা পিকেএসএফ এর সাথে যুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের মাধ্যমে আপনি দিতে পারেন। জি, এখানে জি আমরা ফর্মাল চ্যানেলের কথা বলছি, ব্যাংকিং খাতের কথা বলছি, সবাই কোনো না কোনো চ্যানেলে কিন্তু জড়িত, এবং ওই চ্যানেল কোনো না কোনো ভাবে ফর্মালি আছে না। তো সেই তাদের কাছে তো আসলে আমরা যে অ্যামাউন্টটা দিয়েছি এটা কম নাই, এবং সেখানে সুদের হার অনেক বেশি আছে। জি, একেবারেই সময় নেই, এক কথায় যদি কিছু বলতে চান আমি শেষ করব। জি, একেবারেই এক কথাই। আচ্ছা, যার ফলে যেটা মানে মুশকিল হচ্ছে সেটা হলো যে এই যারা ক্ষুদ্র যারা আছেন তারা আসলে সুলভ মূল্যে এখন ঋণ আসলে পাচ্ছেন। জি, শেষ করতে হবে আমাকে। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের মতো শেষ করতে হচ্ছে, একেবারেই সময় নেই। দর্শক, অসংখ্য ধন্যবাদ এই ভ্যালি বিচ সংলাপে এতক্ষণ দেখার জন্য।